হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্লোব। আজকে আবারও একটা ভিডিও এনেছি যেখানে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 এবিটি এর আরেকটি পেজ সলভ করব। পেজ নাম্বার 199। এখান থেকে আমরা দুটো সিন, আনসিন এবং গ্রামার এই সবকটাই আজকে আমরা সলভ করব। তাহলে দেখো, প্রথমেই আমাদের যে সিনটা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এটা দিয়েছে দ্য ক্যাট থেকে। দ্য ক্যাট এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পেজটিতেও প্রথমে যে সিনটা দেওয়া হয়েছে সেটা দ্য ক্যাট থেকে আছে। তাহলে দেখো, আমরা প্রথমে শুরু করব। প্রথমেই আমাদের যেটি দিয়েছে সেটি হচ্ছে টিক অফ করতে দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ, যেটি আমাদের সঠিক উত্তর, সেখানে আমরা টিক মার্ক করব। দেখো, 1 নম্বরে দিয়েছে ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট। বলছে সত্যিকারের জীবন বিড়ালের জন্য শুরু হয় কখন? হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ দেয়ার ব্রেকফাস্ট, যখন পরিবারের লোকেরা তাদের প্রাতরাশ শেষ করে। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের লোকেরা চা সমাপ্ত করে। হোয়েন দ্য ফ্যামিলি ইজ হ্যাভিং লাঞ্চ, যখন পরিবারের লোকেরা লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার খায়। না হোয়েন দ্য ফ্যামিলি ইজ প্রিপেয়ারিং সাপার, যখন পরিবারের লোকেরা তাদের রাতের খাবার তৈরি করে। তাহলে এর উত্তরটা হবে দ্বিতীয়, বি, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন তারা চা সমাপ্ত করে। দেখো, এখানেই আমাদের লেখা আছে যে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারের লোকেরা চা সমাপ্ত করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং তারা ফায়ার বা আগুনের চারপাশে জড়ো হয়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তারা ঘর থেকে বেরিয়ে যায় বিড়াল। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার জন্য প্রকৃত জীবন এখনই শুরু হয়। তাহলে আমরা এখান থেকেই পাচ্ছি যে এর উত্তরটা হবে বি, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি। এরপরে দ্বিতীয় প্রশ্ন, দ্য ক্যাট মুভস, বলছে বিড়াল কিরমভাবে ঘোরাঘুরি করে। মেকিং পারিং সাউন্ড, তারা একটা ঘর ঘর আওয়াজ করতে করতে। ভেরি ফাস্ট, খুব দ্রুত। উইদাউট নয়েজ, কোনো শব্দ ছাড়া। না হোয়াইল সেন্ডিং অ্যাক্রস কলস টু হিজ ফ্রেন্ডস, নাকি যখন তার বন্ধুদেরকে সে ডাক দেয় তখন। তাহলে এর উত্তরটা হবে উইদাউট নয়েজ, কোনো রকম আওয়াজ ছাড়াই। দেখো, এখানেই লেখা আছে মুভস নয়েসলেসলি, কোনো শব্দহীনভাবে ঘোরাফেরা। তাহলে এখান থেকেই আমরা পাচ্ছি এর উত্তরটা হবে উইদাউট নয়েজ, কোনো রকম শব্দ ছাড়া। 3 নম্বর প্রশ্নে আমরা পাচ্ছি দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ, বিড়ালটি তার থাবাগুলিকে সম্প্রসারিত করে। কোথায়? অন দ্য এমটি শেড, ফাঁকা ছাওয়ার নিচে, বা শেড মানে হচ্ছে যেগুলো আমাদের ছাওয়া দেয় তার নিচে। অন দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার উপরে। অ্যারাউন্ড দ্য ফায়ার প্লেস, ওই আগুনের জায়গার চারপাশে। না অন দ্য ট্রি টপ, গাছের উপরে। তাহলে এর উত্তরটা হবে অন দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার উপরে। এই এখানে লেখা আছে অন টপ অফ দ্য শেড, শেড অর্থাৎ উপরে, এবং এই শেড আর এই শেডের মধ্যে কিন্তু তফাৎ আছে, তোমরা গুলিয়ে ফেলো না যেন। এর উত্তরটা হবে অন দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার উপরে। এবারে 4 নাম্বার প্রশ্ন, দ্য ক্যাট সেন্ট ইটস কল টু, বিড়ালটি কাদের ডাক দেয়? আদার এনিম্যালস, অন্য জন্তুদের। আদার ডগস, অন্য কুকুরদের। দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের লোকেদের। না আদার ক্যাটস, অন্য বিড়ালদের। তাহলে এর উত্তরটা হবে ডি, আদার ক্যাটস। দেখো, এখানে আছে হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনড্রেড, সে তার প্রজাতির যে বিড়াল তাদেরকে ডাক দেয়। তাহলে তার প্রজাতি অর্থাৎ বিড়াল, তাই এখানে হবে আদার ক্যাটস। 5 নাম্বার, হোয়াট দ্য ক্যাট এনজয়েস দ্য মোস্ট ইজ, কোন জিনিসটা বিড়ালটি সব থেকে বেশি উপভোগ করে? সেটি হচ্ছে মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধের জন্য যে আওয়াজ করে মিউ মিউ, সেই আওয়াজটা। ফাইটিং উইথ আদার ক্যাটস, অন্যান্য বিড়ালদের সাথে লড়াই করা।
স্টেয়ারিং অ্যাট দ্য মাউস হোল, ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকা, না স্লিপিং অল দ্য টাইম, সারাক্ষণ ঘুমিয়ে থাকা? তাহলে এর উত্তরটা হবে ফাইটিং উইথ আদার ক্যাটস, অন্য বিড়ালদের সাথে লড়াই করা। দেখো এখানেই আছে যে নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অর মিল্ক, দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন যোদ্ধা হয়ে গেছে। তাহলে এই যোদ্ধা বা যুদ্ধ করাটাই হচ্ছে তাদের কাছে সব থেকে এনজয়েবল একটা টাস্ক। তাই এটা হবে অপশান বি, ফাইটিং উইথ আদার ক্যাটস। দেখো এরপরে বিয়েতে আমরা আসব। বিয়েতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলো আমাদের ফুলফিল করতে হবে। 1 নাম্বার, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ওয়াজ, বিড়ালের মুভমেন্ট বা গতি প্রকৃতি কীরকম? তাহলে এর উত্তরটা হবে, দেখো এখানে আছে হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। তাহলে দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ওয়াজ লিথ অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থারের মতো ধীর কিন্তু খুব সজাগ। তাহলে এর উত্তরটা হবে এইটা, লিথ অ্যান্ড প্যান্থার লাইক। এর উত্তরটা আমরা এতটা করব, লিথ অ্যান্ড প্যান্থার লাইক। এরপরে 2 নম্বরে আসছে দ্য ক্যাট স্ট্রেচেস আ ফিউ টাইমস টু সি, বিড়ালটি বেশ কিছুবার তার শরীরটাকে সম্প্রসারিত করে কি দেখার জন্য? এটা হবে, দেখো এখানে আছে হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সে নিজের শরীরটাকে বেশ কয়েকবার সম্প্রসারিত করে এটা দেখার জন্য যে প্রত্যেকটা মাসল সঠিক কার্যক্ষমতা সম্পন্ন আছে কিনা। তাহলে এর উত্তরটা আমরা ইফ থেকে লিখব, ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তাহলে এর উত্তরটা হবে এইটা। 3 নম্বরে দ্য ক্যাট চেঞ্জেস ফ্রম মিক ক্রিয়েচার টু, তারা এই বিড়ালেরা নিজেদেরকে পরিবর্তন করে খুব দুর্বল প্রাণী থেকে কিসে কিসে পরিণত করে নিজেদেরকে বা চেঞ্জ করে? এটা হবে গ্রিম ফাইটার্স, তারা নিজেদেরকে তীব্র যোদ্ধাতে পরিবর্তন করে। তারাই নিজেদেরকে খুব কোমল প্রাণী বা দুর্বল প্রাণী থেকে তীব্র যোদ্ধাতে পরিবর্তন করে। তাহলে এর উত্তরটা হবে গ্রিম ফাইটার্স। এবারে সি, সিএতে আছে কজ এফেক্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, অনেক সময়তেই তোমাদের বইতেও আছে এবং প্রশ্নের ক্ষেত্রেও দেখা যায়। কজ এফেক্ট অর্থাৎ যেটার কজ বলা আছে তার এফেক্ট অর্থাৎ ফলাফল লিখতে হবে, এবং যেটার এফেক্ট বলা আছে তার কজ, এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটার পিছনে কোন কারণ দায়ী সেই কারণটা লিখতে হবে। আচ্ছা 1 নম্বরে দেখো আমাদের এফেক্ট দিয়ে দিয়েছে, দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, বিড়ালেরা খুব সজাগভাবে বা মনোযোগ দিয়ে দুপাশ দেখে এবং কোনো শব্দহীনভাবে বা কোনো শব্দ ছাড়া তারা ঘোরাফেরা করে। তার কারণটা লিখতে বলেছে কজ। তাহলে কারণটা দেখো এখানে লেখা আছে, he looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. তারা খুব সজাগভাবে চতুর্দিক দেখে ঘোরাফেরা করে এবং কোনো শব্দহীনভাবে ঘোরাফেরা করে, ফর কারণ তাদের অনেক শত্রু রয়েছে, কুকুর এবং যে সমস্ত ছোট ছোট ছেলেদের হাতে পাথর থাকে তারা। তাহলে এর উত্তরটা আমরা যেটা লিখব সেটা হচ্ছে, দেখো এর উত্তরটা লিখব হি হ্যাজ মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, অর্থাৎ এর কারণটাতে যেটা কজ আছে কজের জায়গাতে আমরা লিখব হি হ্যাজ মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এবারে 2 নম্বরেতে দেখো আমাদের কজ দেওয়া আছে, দ্য ক্যাটস এনজয় ফাইটিং, বিড়ালেরা লড়াই করাটাকে উপভোগ করে। তাহলে তার এফেক্ট কি হবে? তারা যে লড়াই উপভোগ করে তার ফলাফল স্বরূপ তারা কি করে? এর উত্তরটা হবে এইটা 2 নাম্বার, ড্রুপিং হিজ
head nearly to his paws, the cat sends across a call to his kindred. তার মাথাটাকে তার থাবার কাছে নামিয়ে এনে বিড়ালটি তার অন্যান্য জাতির বিড়ালদেরকে ডাক দেয়, তাদেরকে সে আহ্বান জানায়। তাহলে এই যে বিড়ালেরা লড়াই উপভোগ করে তার ফলাফল স্বরূপ এই জিনিসটা, এই যে তারা মাথাটাকে পায়ের কাছে নামিয়ে এনে বিড়ালদেরকে ডাকে, সেই উত্তরটা আমাদের লিখতে হবে। অর্থাৎ সি এর দাগের যেটা ছিল সেখানে 1 নাম্বারের কজ হিসাবে আমরা এইটা লিখছি, হি হ্যাজ মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং 2 নাম্বারের এফেক্ট বা ফলাফল হিসাবে আমরা এটি লিখছি, drooping his head nearly to his paws, the cat sends across a call to his kindred. তাহলে এটা হয়ে গেল আমাদের সিন 1। আশা করছি তোমরা প্রত্যেকেই সিন 1টা খুব ভালো করে বুঝতে পেরেছো। সিন 1-এ দ্য ক্যাট থেকে আমাদের এতটুকুই ছিল। এবারে আমাদের সিন 2 যেটি আছে আমরা সেটির আলোচনায় আসব। দেখো এই কবিতাটা দেওয়া আছে টু মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতা থেকে টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। এটা একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা, এবারে আসার চান্স খুবই বেশি। তাহলে সেখান থেকে আমরা সলভ করতে শুরু করব। দেখো এতে আছে একইভাবে টিক মার্ক করতে দেওয়া আছে কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্ন, দ্য পোয়েট ইজ, এই কবিতার কবি কে? জন ম্যাসফিল্ড, র্যালফ ওয়ালডো ইমারসন, টেড হিউজ না উইলিয়াম কাপার? তাহলে আমরা জানি যে এই কবিতার কবি হলেন টেড হিউজ, তাহলে এর উত্তর হবে অপশন সি, টেড হিউজ। 2 নাম্বার, দ্য পোয়েট ওয়াজ টাইড টু আ, কবি কোথায় বাঁধা ছিলেন? ট্রি গাছেতে, স্ট্যাগ হরিণের সাথে, গেট দরজাতে না স্টেক কাঠের দণ্ডতে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যান্ড মি টাইড টু আ স্টেক, এবং আমাকে একটা কাঠের দণ্ডতে বাঁধা ছিল, তাহলে এই স্টেক এখানে অপশন হবে অপশন ডি, স্টেক। 3 নাম্বার, দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য পোয়েট দ্যাট আনলেস হি মেড আ প্রমিস, ওক গাছেরা কবিকে ভয় দেখিয়েছিল যে যদি না তিনি কথা দেন। হি ওয়াজ টু বি টাইড টু আ স্টেক, তাকে তারা একটি কাঠের দণ্ডের সাথে বেঁধে রাখবে। হি ওয়াজ গোয়িং টু ডাই, তিনি মারা যাবেন। হি উড বি বিটেন উইথ আ স্টিক, তাকে একটি লাঠি দিয়ে মারা হবে। হি উড বি ডিজোন্ড বাই দ্য ট্রিজ, গাছেরা তার সঙ্গ ত্যাগ করবে। তাহলে এই উত্তরটা হবে হি ওয়াজ গোয়িং টু ডাই, তিনি মারা যাবেন। দেখো এখানে আছে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, যদি না তুমি কথা দাও তুমি মারা যাবে। তাহলে এই উত্তরটা হবে এখানে আমাদের অপশন বি, হি ওয়াজ গোয়িং টু ডাই। এবারে 3 নাম্বার প্রশ্ন, সরি 4 নাম্বার প্রশ্ন, দ্য পোয়েট হ্যাড টু প্রমিস দ্যাট হি উড, কবিকে কথা দিতে হয়েছিল যে তিনি কি করবেন? ব্লিঙ্ক আইজ এভরি নাও অ্যান্ড দেন, প্রত্যেকবার বা এখন তখন সবসময় তিনি চোখের পাতা ফেলবেন। হি উড টেক কেয়ার অফ দ্য ট্রিজ, তিনি গাছেদের যত্ন নেবেন। হি উড প্রোটেক্ট অল দ্য ট্রিজ, সমস্ত গাছকে তিনি রক্ষা করবেন। না ফর এভরি ট্রি ফেলড হি উড প্ল্যান্ট 2 ট্রিজ, প্রতিবার যখন গাছ একটা করে কাটা হবে তিনি 2টো গাছ বসাবেন। তাহলে এটা হবে অপশন ডি, ফর এভরি ট্রি ফেলড হি উড প্ল্যান্ট 2 ট্রিজ। দেখো এখানে আমাদের লেখা আছে whenever you see an oak tree failed swear now you will plant 2, যে যখনই তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে তুমি প্রতিজ্ঞা করো তুমি 2টো ওক গাছ বসাবে। তাহলে এখানে হবে আমাদের উত্তর অপশন ডি, ফর এভরি ট্রি ফেলড হি উড প্ল্যান্ট 2 ট্রিজ। এটা হয়ে গেল আমাদের এ। এবারে আসবো বি এতে। বি এর প্রথম প্রশ্ন আছে হাউ ওয়াজ দ্য পোয়েট থ্রেটেন্ড বাই দ্য ওক ট্রিজ, ওক গাছেরা কবিকে কিভাবে ভয় দেখিয়েছিল? তাহলে ওক গাছেরা কবিকে কি ভয় দেখিয়েছিল? এখানে আমরা দেখলাম যে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মারা যাবে। তাহলে তারা তাকে ভয় দেখিয়েছিল যে কবি যদি প্রতিজ্ঞা না করেন তাহলে তারা কবিকে মেরে ফেলবে। তাহলে এই উত্তরটাই আমরা এখানে লিখব।
দেখো আমি এখানে লিখে দিয়েছি, আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি, দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য পোয়েট দ্যাট আনলেস হি মেড আ প্রমিস টু প্ল্যান্ট 2 ট্রিজ ফর এভরি ট্রি ফেল্ড হি ওয়াজ গোয়িং টু ডাই। যে ওক গাছেরা কবিকে ভয় দেখিয়েছিল যে যদি না সে কথা দেয়, কবি কথা দেন যে তিনি প্রত্যেকটা গাছ ফেলা হলে বা কাটা হলে তিনি 2টো গাছ বসাবেন, তাহলে তারা তাকে মেরে ফেলবে। তাহলে এটাই হবে যে দিস ইজ হাউ দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য পোয়েট, এইভাবেই ওক গাছেরা কবিকে ভয় দেখিয়েছিল। এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন, হু আর চপড ডাউন, কাদেরকে কেটে ফেলা হয়েছিল? তাহলে কেটে ফেলা হয়েছিল কাদেরকে? আমাদের ওক গাছদের। এখানে লেখা আছে যে উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। তাহলে আমরা, অর্থাৎ এখানে আমরা হচ্ছে ওক ট্রিজ, তাই উত্তরটা হবে ওক ট্রিজ। দেখো আমি এখানে লিখেছি, the oak trees who are representatives of nature and who are our own true family are chopped down. ওক গাছ যেগুলো আমাদের প্রকৃতির রিপ্রেজেন্টেটিভ এবং যারা আমাদের নিজস্ব পরিবার, তাদেরকে কেটে ফেলা হবে। তাহলে বি এর উত্তরটা হবে এটা। তাহলে আমরা এখানে সিন 2ও কভার করলাম, যেখানে এ এবং বি এর প্রতিটা প্রশ্নের উত্তর আমরা পেলাম। দেখো এবারে আমরা যেটির আলোচনায় আসব সেটি হলো আনসিন। আনসিন আমরা ডিটেলসে প্রথমে পড়ব না, প্রশ্ন ধরে প্রয়োজন অনুযায়ী আমরা আনসিনের পোর্শনটা পড়ে নেব। দেখো এতে আছে টিক অফ, একইভাবে কারেক্ট অল্টারনেটিভ বাছতে বলেছে। প্রথম আছে দ্য এপিথেট মোনার্ক অফ দ্য আর্কটিক এনিম্যালস রেফার্স টু, আন্টার্কটিকার জন্তুদের মধ্যে তাদের রাজা বা মোনার্ক, এই যে আমাদের একটা এপিথেট বা প্রভার্ব বলতে পারো, সেটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? হেয়ার অর্থাৎ খরগোশ, সিল, ওয়ালরাস না পোলার বিয়ার, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? দেখো আনসিনটা তোমরা দেখলে এখানে দেখতে পাবে, এখানে লেখা আছে দ্য মোনার্ক অফ দ্য আর্কটিক এনিম্যালস ইজ দ্য পোলার বিয়ার। তাহলে আর্কটিক এনিম্যালসদের মোনার্ক বা রাজা বলা হয় পোলার বিয়ারকে। তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের উত্তর হবে অপশন ডি, পোলার বিয়ার। 2 নাম্বার, দ্য কালার অফ দ্য পোলার বিয়ার ইজ, পোলার বিয়ারের রং কি হয়? গ্রিন সবুজ, হোয়াইট, গ্রিনিশ ব্লু না ইয়েলো হোয়াইট? তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি যে পোলার বিয়ারের গায়ের রং হয় সাদা, তাই এটা হবে অপশন বি, হোয়াইট। এবার 3 নাম্বার, পোলার বিয়ার গিভস বার্থ টু দেয়ার কাবস ইন, পোলার বিয়ার তাদের বাচ্চাদের জন্ম দেয় কখন? সামার গরমকালে, স্প্রিং, উইন্টার না অটম? তাহলে এটা হবে উইন্টার। দেখো এখানে লেখা আছে পোলার বিয়ার কাবস আর বর্ন ইন উইন্টার, পোলার বিয়ার হয় হচ্ছে শীতকালেতে। তাহলে এটা হবে তার বাচ্চাদের জন্ম দেয় শীতকাল, তাই এর উত্তরটা হবে আমাদের অপশন সি, উইন্টার। এবারে 4 নাম্বার, পোলার বিয়ার কিলস ইটস প্রে উইথ ইটস, পোলার বিয়ার তার শিকারকে মেরে ফেলে এর কি দিয়ে? পজ, জজ, হেড না বোনস? এই উত্তরটা হবে, দেখো আমরা এখানে ফার্স্টে খুঁজে বার করব, এখানে লেখা আছে আ বিয়ার কিলস হিজ ভিকটিম উইথ এ সিঙ্গেল ব্লো অফ হিজ মাইটি প, তার পয়ের আঘাতে সে তার শিকারকে মেরে ফেলে। তাহলে এখানে হবে উত্তরটা প, এ, অপশন হবে এ, পজ। 5, বিয়ার কাব স্টে উইথ দেয়ার মাদার ফর, বিয়ারের ছানারা বা ভাল্লুকের ছানারা তাদের মায়ের সাথে থাকে কতদিন? 1 উইক, 1 সপ্তাহ, আ ইয়ার 1 বছর, 2 ইয়ার্স 2 বছর না আ ফোর্টনাইট 14 দিন, ফোর্টনাইট অর্থাৎ 14 ডেজ? তাহলে এই উত্তরটা কি হবে? দেখো এখানে লেখা আছে দে স্টে উইথ দেয়ার মাদার ফর 2 হোল ইয়ার্স, 2টো সম্পূর্ণ বছর তারা তাদের মায়ের সাথে থাকে। তাহলে এইখানে যে উত্তরটা আমরা পাবো সেটি হলো অপশন সি, 2 ইয়ার্স, 2 বছর। নেক্সট, পোলার বিয়ার হান্টস ফর ফুড, পোলার বিয়ার খাবারের জন্য
তারা শিকার করে কখন? অনলি ইন উইন্টার, অনলি ইন ওয়াটার, শুধুমাত্র জলেতে, অনলি অন ল্যান্ড, শুধুমাত্র তার সমতল ভূমিতে, ইন দ্য এয়ার, বাতাসে, না বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, তারা সমানভাবে সমতল ভূমি এবং জল দু জায়গাতেই করে। দেখো এখানে লেখা আছে পোলার বিয়ার, the polar bear is at home on land and in the open sea. তারা সমতল ভূমি এবং খোলা সমুদ্র দুটো জায়গাতেই তাদের ঘরের মতো। তাই এই উত্তরটা হবে তাদের হান্টিং গ্রাউন্ড ইন বোথ প্লেসেস। তাহলে এই উত্তরটা হবে আমাদের অপশন ডি, বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। এবারে চলে আসবো আমরা বি অর্থাৎ ট্রু, ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্টস। দেখো প্রথমে আছে পোলার বিয়ার লিভস অ্যালোন, পোলার বিয়ার একা বাস করে, এটা হবে ট্রু। কেন ট্রু? তার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে লেখা আছে ইউজুয়ালি হি ওয়ান্ডার্স অ্যালোন, সাধারণভাবে তারা একাই ঘোরাফেরা করে। তাহলে এইটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, ইউজুয়ালি হি ওয়ান্ডার্স অ্যালোন, এবং এই সাপোর্টিং স্টেটমেন্টের খাতিরে এইটা হবে পোলার বিয়ার লিভস অ্যালোন, এটি হবে আমাদের ট্রু সেন্টেন্স। এরপরে আমরা যাব 2 নম্বরে। পোলার বিয়ার প্রেফার্স টু হান্ট সিল, তারা সিল শিকার করা বেশি পছন্দ করে, এটাও হবে আমাদের ট্রু। এটাও হবে ট্রু, সত্যি কথা। তার কারণ হচ্ছে দেখো এখানে লেখা আছে পোলার বিয়ার্স হ্যাভ আ ফেভারিট হান্টিং গ্রাউন্ড, পোলার বিয়ারের একটি খুব প্রিয় শিকারের জায়গা রয়েছে। ইট ইজ অন দ্য আইস অফ দ্য কোস্ট অফ ল্যান্ডস ওয়্যার সিলস আর প্লেন্টিফুল, এটা হচ্ছে সমতল ভূমির বরফাবৃত এমন একটি স্থান যেখানে প্রচুর পরিমাণ সিল পাওয়া যায়, প্লেন্টিফুল অর্থাৎ ইন মেনি নাম্বারস। তাহলে এই উত্তরটা এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে সিল বেশি পাওয়া যায় সেই জায়গাটা পোলার বিয়ারের ফেভারিট হান্টিং গ্রাউন্ড। তাহলে এ থেকেই আমরা বুঝতে পারছি যে পোলার বিয়ার সিল শিকার করা বেশি পছন্দ করে, তাই এটি হয়ে যাবে আমাদের ট্রু। দেন 3 নম্বরে আছে পোলার বিয়ার আর নট গুড সুইমার্স, পোলার বিয়াররা ভালো সুইমার বা সাঁতারু হয় না, এটি হবে ফলস। দেখো এখানে লেখা আছে one has been seen swimming in open water more than 100 miles for the nearest land, from the nearest land, বলছে একজনকে দেখা গেছে, একজন অর্থাৎ একটি পোলার বিয়ারকে দেখা গেছে যে তারা সমতল ভূমি থেকে 100 মাইল দূরে খোলা জলেতে সাঁতার কাটছে। অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে দে আর গুড সুইমার্স, তারা ভালো সাঁতারু। তাহলে এখানে আমাদের 3 নাম্বার প্রশ্ন হয়ে যাচ্ছে ফলস, কারণ এটি সঠিক নয়। এখানে দেওয়া আছে আর নট গুড সুইমার্স, এটি হয়ে গেল ফলস। দেন প্রশ্নতে আসবো আমরা, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ফিচার্স অফ পোলার বিয়ার, পোলার বিয়ারের শারীরিক গঠন সম্পর্কে বর্ণনা করতে বলা হয়েছে। পোলার বিয়ারের শারীরিক গঠন সম্পর্কে বর্ণনা করতে বলা হয়েছে। দেখো এখানে লেখা আছে হি ইজ আ হিউজ ইয়েলো হোয়াইট ক্রিয়েচার্স অ্যান্ড মে ওয়েট অ্যাজ মাচ অ্যাজ 1 টন, এটি হচ্ছে একটি বৃহদাকায় সাদা হলুদ রঙের জন্তু এবং যার ওজন প্রায় 1 টন হতে পারে। তাহলে এটাই হবে আমাদের পোলার বিয়ারের ফিজিক্যাল ফিচার্স। তাহলে আনসারটা লিখব দ্য পোলার বিয়ার ইজ এ হিউজ ইয়েলো হোয়াইট ক্রিয়েচার অ্যান্ড মে ওয়ে অ্যাজ মাচ অ্যাজ 1 টন, এটি হলো আমাদের সি এর 1। দেন 2, হাউ ডাজ দ্য পোলার বিয়ার হান্ট, পোলার বিয়ার কিভাবে শিকার করে? দেখো এর উত্তরটা একটু ব্রডলি এখানে লেখা আছে। দেখো এখানে লেখা আছে এ বিয়ার will advance yard by yard upon a place where a seal is basking in the sun, একটা বিয়ার আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে একটা জায়গাতে যেখানে শিল মাছেরা তারা সূর্যের আলোতে নিজেদেরকে শুকাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। He will hide behind hummocks or lie still and almost invisible
অন দ্য আইস। এবং পোলার বিয়ারেরা কি করবে, তারা একটি টিলার পিছনে লুকিয়ে রাখবে নিজেদেরকে, বা তারা শুয়ে থাকবে বরফের মধ্যে প্রায় অদৃশ্য হয়ে। এ বিয়ার কিলস হিজ ভিকটিম উইথ এ সিঙ্গেল ব্লো অফ হিজ মাইটি প। তার শক্তিশালী থাবা দিয়ে বিয়ার অর্থাৎ ভাল্লুকটি তার শিকারকে মেরে ফেলবে। এইভাবেই পোলার বিয়ারেরা হান্ট করে অর্থাৎ শিকার করে। তাহলে এতটা লিখে আমরা লিখব, দাস দ্য পোলার বিয়ার হান্টস ইটস প্রে। তাদের শিকারকে তারা এভাবেই শিকার করে। দেন আমাদের 3 নাম্বার প্রশ্ন, হোয়েন আর দ্য বিয়ার কাবস বর্ন। বিয়ারের ছানা অর্থাৎ কাবস তারা কখন জন্মগ্রহণ করে। দেখো এটি এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, পোলার বিয়ার কাবস আর বর্ন ইন উইন্টার। পোলার বিয়ারের ছানারা শীতকালে হয়। তাহলে আমরা শুধু এই লাইনটা লিখে দেব, পোলার বিয়ার কাবস আর বর্ন ইন উইন্টার। তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তারপরে লাস্ট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য মাদার বিয়ার ডু টু প্রোটেক্ট হার কাবস। মা বিয়ার তার ছানাদেরকে রক্ষা করার জন্য কি করেন। এটা এখানে আছে, দ্য মাদার মেক্স আ হলো ইন সফট ড্রিফটেড স্নো। যখন কোমল বা সফট বরফ বা আমাদের স্নো পড়ে, তখন মা একটি গর্ত তৈরি করে। মা অর্থাৎ মাদার বিয়ার একটি গর্ত তৈরি করে, অ্যান্ড দেয়ার দ্য কাবস আর বর্ন, এবং সেখানেই ছানারা হয়। অর্থাৎ সি পুট দ্য কাবস ইন দ্য হলোজ। সে হলোর মধ্যে বা গর্তের মধ্যে তার ছানাগুলোকে রেখে দেয়। তাহলে এই উত্তরটা আমরা লিখব, দ্য মাদার মেক্স এ হলো ইন সফট ড্রিফটেড স্নো অ্যান্ড দাস সি প্রোটেক্টস হার কাবস। এইভাবেই সে তার ছানাদেরকে রক্ষা করে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 দাগের উত্তর। তাহলে এটি হয়ে গেল আমাদের আনসিন। এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির শুরুতেই আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লেখা। দেখো, হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 18 months ওল্ড। যখন হেলেন কেলার মাত্র 18 মাস বয়সী ছিলেন, সি ড্যাশ ভেরি ইল, তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন। অপশানে আছে ফল, এটা ফেলড হবে না, এটা হবে ফেল, FELL। এটা ভুল করে ফেলড আছে, এই টি এর জায়গায় এল হবে, FELL। অ্যান্ড ফলেন, তাহলে ফল ফেল ফলেন, এটা যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স, তাই এটা হবে ফেল, FELL। সি ফেল ভেরি ইল। তারপরে হার লাইফ ড্যাশ বাট দ্য লিটল চাইল্ড ড্যাশ হার সাইট অ্যান্ড হিয়ারিং। তার জীবন বাঁচানো গিয়েছিল, কিন্তু ছোট বাচ্চাটি তার দৃষ্টি এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। তাহলে এটা হবে তার জীবন বাঁচানো গিয়েছিল, তাহলে হার লাইফ ওয়াজ সেভড, তার জীবন বাঁচানো গিয়েছিল। বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং, এটা হবে লস্ট, কিন্তু ছোট বাচ্চাটি তার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল। তাহলে এখান থেকে প্রথমটা হবে ফেল্ড, দ্বিতীয়টা হবে ওয়াজ সেভড, দেন হবে লস্ট। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন ড্যাশ টি, যখন পরিবারের লোকেরা চা খেতে বসে, এটা হবে টু। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস ইন ড্যাশ অ্যাপিয়ারেন্স, বিড়ালটি তার আবির্ভাব ঘটে, তাহলে হবে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, তার নিজের আবির্ভাব ঘটে। তারপরে হবে ড্যাশ গেট হিজ শেয়ার, তার ভাগ পেতে, এটা হবে টু গেট হিজ শেয়ার, তার নিজের ভাগ পেতে। এবারে আমরা যেটা করব বি, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো, প্রথমে আছে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে সেরা ছাত্র, এবং এটি দেওয়া আছে বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে, এবং করতে দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রিতে। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, গুড পজিটিভ ফর্ম, বেটার কম্পারেটিভ ফর্ম, এবং বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের বেটার দিয়ে রিরাইট করতে হবে। তাহলে এর উত্তরটা হবে, দেখো,
হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসের অন্যান্য যে কোনো ছাত্রের থেকে সে হচ্ছে বেটার। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রিতে এটা রিরাইট করলে হবে হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এবারে 2 নম্বরে রয়েছে ন্যারেশন চেঞ্জ। হি সেড টু আস, সে আমাদেরকে জিজ্ঞাসা করলো, আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে, তোমরা কি আজকে আমাদের মিটিংয়ে আসছো? তাহলে এখানে দেখো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এটা একটা কোয়েশ্চেন সেন্টেন্স, কোয়েশ্চেন সেন্টেন্স, তাই সেড টুটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আস্কড। হি আস্কড আস, এবং এখানে আমাদের আর দ্যাট আসবে না, এবং যেহেতু এটি একটি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে যে লিঙ্কার্স ব্যবহৃত হয় সেটি হলো ইফ বা ওয়েদার। তাহলে আমরা এখানে ইফ ইউজ করব, হি আস্কড আস, তারপরে বসবে ইফ। এবারে কোয়েশ্চেন সেন্টেন্সটা যখন আমরা ইনডিরেক্টে করব সেটি স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথম যেটা আসবে সেটা হলো সাবজেক্ট। এখানে ব্র্যাকেটের মধ্যে যে সাবজেক্ট ছিল সেটি ছিল ইউ, আর ইউ, ইউ অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে, তাহলে ইউটা হয়ে যাবে উই। তাহলে হি আস্কড আস ইফ উই, আরটা পাস্টে গিয়ে হবে ওয়্যার, ইফ উই ওয়্যার, অ্যান্ড কামিংটা হয়ে যাবে গোয়িং। ইনডিরেক্টের ক্ষেত্রে কামিংটা থাকলে সেটি গোয়িং হয়ে যায়। তাহলে দেখো উত্তরটা কি হবে। হি আস্কড আস ইফ উই ওয়্যার গোয়িং টু দেয়ার মিটিং দ্যাট ডে, সে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমরা তাদের মিটিংয়ে সেদিন যাব কিনা। টুডেটাও এখানে চেঞ্জ হয়ে দ্যাট ডে হয়ে যাবে, এবং আনসারটা হবে হি আস্কড আস ইফ উই ওয়্যার গোয়িং টু দেয়ার মিটিং দ্যাট ডে। এবারে 3 নম্বরে উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। এখানে প্রাউডের নাউন ফর্মে চেঞ্জ করে রিরাইট করতে বলা হয়েছে। প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড। তাহলে এই সেন্টেন্সটা হবে উই টেক প্রাইড অন আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের উপর গর্ববোধ করি। প্রাউডের নাউন ফর্ম প্রাইড, এবং রিরাইট করে হবে উই টেক প্রাইড অন আওয়ার কান্ট্রি। তাহলে এটি হয়ে গেল আমাদের গ্রামারের বি পোর্শন, অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড। দেন আসবে সি। সি এর মধ্যে রয়েছে ফ্রেজাল ভার্বস। দেখো প্রথমে আছে দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল। এখানে সারেন্ডার্স আছে, সারেন্ডার্সের আমাদের যেটা ফ্রেজাল ভার্ব সেটি হবে গিভ ইন। দেখো লাস্টে দেওয়া আছে গিভ ইন, এবং গিভ ইনটা এখানে যেহেতু সারেন্ডার্স আছে তাই গিভ ইনটা চেঞ্জ হয়ে যাবে গিভস ইন। 2 নম্বরে রয়েছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেডে আন্ডারলাইন করা রয়েছে। রিজেক্টেডের ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, এবং যেহেতু রিজেক্টেডটা পাস্ট ফর্মে রয়েছে তাই টার্ন ডাউনও পাস্টে হয়ে যাবে টার্নড ডাউন, ইডি যোগ হয়ে যাবে, TURNED, ইডি যোগ হয়ে যাবে টার্নড ডাউন। 3 নম্বরে রয়েছে আই ক্যান নট টলারেট হিজ অডাসিটি। টলারেট সহ্য করা, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, এবং এটা যেহেতু প্রেজেন্ট ফর্মেই রয়েছে তাই পুট আপ উইথই বসে যাবে, টলারেটের জায়গায় বসবে পুট আপ উইথ। এটি হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব। দেখো এরপরে 6 নম্বরে যেটি রয়েছে সেটি খুব ইম্পর্টেন্ট, অনেকটা নাম্বার এখানে থাকে, 8 নাম্বার। এটি হচ্ছে এখানে এই একই মিনিং ওয়ার্ডস তোমাদের আনসিন থেকে খুঁজে বার করতে হবে। এখানে যেটা বলা আছে সেই একই মিনিংয়ের ওয়ার্ডস আনসিনে রয়েছে, যেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এখানে আছে দ্য রিজিয়ন অ্যারাউন্ড নর্থ পোল। নর্থ পোলের কাছের যে অঞ্চল সেই জায়গাকে কি বলা হয়? দেখো আমাদের এখানে আনসিনে রয়েছে আর্কটিক। এই যে আর্কটিক হবে হচ্ছে আমাদের দ্য রিজিয়ন নিয়ার নর্থ পোল, তাহলে 1 নম্বরেরটা হবে আর্কটিক। 2 নম্বরে আমাদের বলেছে দোজ মুভ অ্যাবাউট ডিফারেন্ট প্লেসেস ইন ডিফারেন্ট সিজনস। যারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে কি বলা হয়? এটি হবে আমাদের নোম্যাড, এটি হবে আমাদের নোম্যাড। 2 নম্বরেরটা নোম্যাড। 3 নম্বরে রয়েছে ফিল জেলাস, অর্থাৎ ঈর্ষান্বিত অনুভব করা। ঈর্ষান্বিত অনুভব করা এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে আমাদের এনভি। এনভি অর্থাৎ হিংসা করা বা ঈর্ষান্বিত অনুভব করা, তাহলে 3 নম্বরেরটা হবে আমাদের এনভি।
এবং 4 নাম্বারে রয়েছে ইয়ং ওয়ান্স, ছোট বাচ্চা, কোনো কিছু ছানা, তাদেরকে আমরা এখানে পড়লাম, তাদেরকে বলা হয় কাবস অর্থাৎ ছানা। এখানে রয়েছে আমাদের কাবস অর্থাৎ 4 নাম্বার, এটা হবে কাবস। তাহলে এই ছিল আমাদের সিন, আনসিন এবং গ্রামার পোর্শনস। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই উত্তর দেব। ভালো করে প্রিপারেশন করতে থাকো। অল দ্য বেস্ট।